প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সূচক নিয়ে আমরা আলোচনা করব। সূচকের একটা অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এটা ক্লাস 6 থেকে শুরু হয় এই অধ্যায়টা। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই অধ্যায়টা আছে এবং পরবর্তীতে যারা চাকরিজীবী আছে এবং বিভিন্ন চাকরির জন্য যারা পরীক্ষা দিয়ে থাকে, ওই চাকরিজীবীদের জন্য এই অধ্যায় থেকে অনেক পরীক্ষাতেই একটা প্রশ্ন আসে। তো আমরা এটার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব ধাপ বাই ধাপ। তো আজকে আমরা সূচকের বেসিক টপিকসগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে আজকে আমাদের পর্ব 1 এবং প্রথম লেকচার আমাদের। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, আপনারা আমাকে ইমেল নাম্বারে প্রশ্ন করে আপনারা আমাকে জানাবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা বেসিক থেকে শুরু হচ্ছে, তাই আমি কিছু বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো, তোমরা ইতিপূর্বে বীজগণিতের যোগ বিয়োগ শিখে আসছো। সেখানে যোগ বিয়োগ ছিল এরকম যে 3x + 4x + 7x = 14x। এখানে খেয়াল করে দেখো যে এখানে 3x 4x 7x = 14x, কিন্তু দেখো এখানে কিন্তু x এর কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধুমাত্র x এর সাথে থাকা সহগের। প্রথম রাশিটির প্রথম পদে দেখো x এর সহগ হলো 3, দ্বিতীয় পদে 4, তৃতীয় পদে 7। তাহলে টোটাল সহগগুলো যোগ করলে আমি কত পাচ্ছি? 14। কিন্তু x কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। 5x² + 4x² + 9x², এটা যোগ করলে কত পাচ্ছি আমরা? 18x²। দেখো এখানেও ঠিক তাই, x² কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে যোগ বা আমরা বিয়োগ করার সময় শুধুমাত্র তাদের সহগের যোগ বিয়োগ করতে হয়, কিন্তু যে চলকটা থাকবে সেই চলকের কোনো পরিবর্তন হবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার তোমরা। আমি আবার বলছি যে যোগ বিয়োগ করার সময় শুধুমাত্র চলকের যে সাথে যে সহগ থাকে তাদের সহগের পরিবর্তন হয়, অর্থাৎ সহগের সাথে সহগের যোগ অথবা বিয়োগ করতে হয়, কিন্তু চলকের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তোমরা ক্লাস 5-এ শিখে আসছো যে বর্গের সংখ্যাটা তোমরা শিখে আসছো এবং বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা তোমরা শিখেছো এরকম। দেখো তো, বর্গের ক্ষেত্রফল তোমরা শিখছো এরকম যে বর্গের ক্ষেত্রফল সমান কি ছিল? বাহু গুণন বাহু অথবা বাহু স্কোয়ার। তার মানে এখানে বাহু গুণন বাহু সমান কি লেখা যাবে? বাহুর উপরে একটা বর্গ চিহ্ন, তাই না? তাহলে এই যে বাহুর উপর যে বর্গ চিহ্ন দিল, তার মানে দুইটা বাহু ছিল। দেখো, বাহু গুণন বাহু, দুইটা বাহু গুণ করার কারণে কি হলো? দুইটা বাহুর পরিবর্তে আমি একটা বাহু লিখবো, কিন্তু উপরে পাওয়ার চলে আসছে কত? 2। তাহলে এখন যদি আমরা এই বর্গটা বাহুর দিকে এ ধরি, তাহলে দেখো তো সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল এ গুণন এ, তাহলে কত হবে? স্কোয়ার হয়ে যাবে। আমি আবার বলছি, এ গুণন এ সমান কত হবে? স্কোয়ার। তার মানে এখানে খেয়াল করে দেখো, দুইটা এর পরিবর্তে আমি একটা এ লিখেছি, আর দুইটা এর উপরে যে দেখো প্রথম এর পাওয়ার আছে 1, দ্বিতীয় এর পাওয়ার আছে 1, সে 1 আর 1 যোগ করে 2 হয়ে গেল। যেহেতু দুইটা এ, তাই তার উপরে পাওয়ার 2 আসছে। এই বিষয়টা তোমরা খেয়াল করবা। এবার আমরা আরেকটা নতুন কনসেপ্ট দেখি। দেখো, আমি যদি একটা 2কে যদি আমি আরেকটা 2 দ্বারা গুণ করি, তাহলে আমি কত পাবো জানো? আমি পাবো হলো 2²। এই যে দেখো, দুইটা 2 কিন্তু গুণ করার ফলে, এই দুইটা 2 গুণ করার ফলে দেখো 2 গুণন 2 সমান কি? 2 এর পাওয়ার 2 হলো। কেন হলো খেয়াল করে দেখো, যে এখানে আমরা জানি প্রথম 2 এর পাওয়ার 1 আছে এবং দ্বিতীয় 2 এর পাওয়ার কত? 1। তাহলে এই 1 আর 1 প্লাস হয়ে কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমরা, বা বলতে পারছি যে দেখো, তো সমান হবে কত? 4। একইভাবে যদি আমরা এবার 3টা 2 গুণ করি, তাহলে কত হয় দেখো তো, আমরা একটু দেখে আসি। এবার আমরা 3টা 2 গুণ করি একসাথে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার 3 লিখতে পারি। তাহলে 3টা 2 এর পরিবর্তে আমি একটা 2 লিখব, 3টা 2 এর পরিবর্তে আমি একটা 2 লিখব, আর যেহেতু কয়টা 2? 3টা 2, তাই 2 এর পাওয়ার 3 হয়ে যাবে। এটা সমান কি লেখা যাবে? 8 লেখা যাবে। আচ্ছা, একইভাবে যদি আমি 4টা 2 গুণ করি, দেখো তো কত হয়। তো 4টা 2, যেহেতু আমি 4টা 2 গুণ করতেছি, আশা করি তোমরা বুঝতে পারছো এখন কত হবে? 2 এর পাওয়ার 4 হবে, তাই না? 2 এর পাওয়ার 4 হবে। আচ্ছা, মনে করো তুমি এইভাবে যদি অনেকগুলো 2 গুণ করতে যাও,
তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতেই পারছি যে 2কে আমি যতবার গুণ করব, অর্থাৎ যতটা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ যতটা 2 হবে ঠিক তার পাওয়ার তত হবে। একইভাবে যদি এখন আমরা যদি এখানে দেখো তো অনেকগুলো 2, কয়টা এখানে 1 2 3 4 5 6টা 2 দ্বারা গুণ করি, এবং শুধু 6টা 2 না, আমরা যদি এখানে অসংখ্য 2 দ্বারা গুণ করতে থাকি, তাহলে যদি 6টা 2 দ্বারা গুণ করি তাহলে 2 এর পাওয়ার কত হবে 6। একইভাবে যে 5টা 2 দ্বারা গুণ করি 2 এর পাওয়ার কত হবে 5। 6টা 2 গুণ করলে কত হবে 2 এর পাওয়ার 6 হবে। একইভাবে যদি আমরা এখানে n সংখ্যক 2 যদি গুণ করি তাহলে কত হবে বলো তো, আমি n বার গুণ করব, তাহলে কত হবে 2 এর পাওয়ার n হবে। 2 এর পাওয়ার কত হবে n। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে আমরা 2 যতবার গুণ করব 2 এর পাওয়ার ঠিক তত হবে। তাহলে বাম 2 গুণন 2, 2কে 2 দ্বারা গুণ করলে কত পাচ্ছি বলো তো 4। তাহলে আমরা 2 গুণন 2 না লিখে আমি 2 স্কোয়ার লিখলেও কিন্তু 4ই হবে। একইভাবে 3টা 2 যদি আমরা গুণ করি কত হয় বলো তো 8। আমি 3টা 2 গুণ না করে যদি শুধু 2 এর পাওয়ার 3 লিখি তাতে কিন্তু 8 পাওয়া যাবে। একইভাবে খেয়াল করে দেখো, আমি যদি 4টা 2 গুণ করি তাহলে আমি কত পাচ্ছি 16। আমি যদি 4টা 2 না লিখে যদি আমি শুধুমাত্র 2 এর পাওয়ার 4 লিখি তাতে কিন্তু 16 পাবো। তাহলে এই 2 গুলো এইভাবে না লিখে আমি শুধুমাত্র যদি 2 এর পাওয়ার 4 লিখে দেই তাতে কিন্তু আমি কত পেয়ে যাচ্ছি 16 পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো আমরা নেক্সট আরেকটা টপিক দেখি। আমরা দেখো, আমরা যদি একইভাবে যদি আমরা আর কিছু জিনিস লিখতে পারি, খেয়াল করে দেখো যে 3 × 3, এবার আমরা 3 নেই, তাই 3 × 3 কে আমরা কি লিখতে পারি 9। আচ্ছা, 9কে আমরা চাইলে আবার কিভাবে লিখতে পারি 3 এর পাওয়ার 2, যেহেতু দুইটা 3 গুণ করা হয়েছে তাই 3 এর পাওয়ার 2 হবে। একইভাবে যদি 3টা 3 গুণ করা হয় তাহলে কত হবে 3 এর পাওয়ার 3 হবে। এবার যদি 4টা 3 যদি গুণ করা হয় তাহলে কত হবে 3 এর পাওয়ার 4 হবে। একইভাবে যদি 5টা 3 গুণ করা হয় 3 এর পাওয়ার 5 হবে। 6টা 3 গুণ করলে 3 এর পাওয়ার 6 হবে। 7টা 3 গুণ করলে 3 এর পাওয়ার 7 হবে। একইভাবে যদি আমরা n সংখ্যক 3 গুণ করি তাহলে 3 এর পাওয়ার কত হবে n হবে। আচ্ছা, এবার আসলে আমরা যদি চলকের মাধ্যমে আমরা লিখি তাহলে কেমন ভাবে লিখতে পারবো আমরা। দেখো a গুণন a, অর্থাৎ এখানে কয়টা গুণ করা হয়েছে বলো তো, দুইটা গুণ করা হয়েছে। তা যেহেতু দুইটা গুণ করা হয়েছে তাহলে আমি এখানে দুইটা এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা এর পাওয়ার 2 লিখতে পারবো। একইভাবে যদি আমরা 3টা গুণ করি তাহলে আমি কি লিখতে পারবো এর পাওয়ার 3 লিখতে পারবো। 4টা গুণ করলে কি লিখতে পারবো আমরা এর পাওয়ার 4 লিখবো। এবং একইভাবে যদি আমরা এখানে n সংখ্যক 1 গুণ করি তাহলে আমরা কি লিখতে পারবো এর পাওয়ার n লিখতে পারবো। ঠিক একইভাবে যদি দুইটা b গুণ করি b স্কয়ার লেখা যাবে, 3টা b গুণ করলে b এর পাওয়ার 3 লেখা যাবে, 4টা b গুণ করলে b এর পাওয়ার 4 লেখা যাবে। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখি এই যে আমরা রাশিগুলো গুণ করলাম তাকে আমরা কি বলি। দেখো এখানে খেয়াল করে দেখো, আচ্ছা এখানে এর পাওয়ার 5 লেখা আছে, এটা যদি আসে নেই ক্লিয়ারলি, এখানে এর পাওয়ার 5 হবে। তোমরা দেখো এই যে এটাকে আমরা বলা হয় ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে আমরা বলি পাওয়ার, এটাকে পাওয়ার বলা হয়, এটাকে 5টা নামে ডাকা হয়। মাথায় রাখবো এই যে আমরা লিখে আসছি উপরে যে b এর পাওয়ার 4, দেখো পাশে লেখা আছে কিন্তু b এর পাওয়ার 4, তাই না? তাহলে আমরা b কে কি বলবো, b কে আমরা বলবো ভিত্তি, আর 4 কে আমরা বলবো পাওয়ার। আমি আবার বলছি b কে আমরা বলবো ভিত্তি আর 4 কে আমরা বলবো পাওয়ার। শুধু পাওয়ার নয়, এটাকে আরো কয়টা নামে ডাকা হয়, শক্তি নামে ডাকা হয়, ঘাত নামে ডাকা হয়, মাত্রা, সূচক। তার মানে মাত্রা বললেও আমরা b এর পাওয়ার 4 বুঝবো, সূচক বললেও আমরা 4 বুঝবো, অর্থাৎ উপরে যেটা থাকবে এটা আমরা কি বুঝবো পাওয়ার, শক্তি, ঘাত, মাত্রা, সূচক। তাহলে এখন আমরা যদি এখান থেকে বলি যে সূচক কাকে বলে, যদি তোমাকে সংখ্যাটা বলতে বলা যায় সূচক কাকে বলে, তাহলে আমরা কি বলবো, আমরা বলতে পারি সূচক হলো কি কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়, এবং উৎপাদকটিকে বলা হয় ভিত্তি বলা হয়। যেমন দেখো এখানে a গুণন a লিখেছি আমরা, তাহলে a কতবার লিখছি, a 2 বার লিখছি, যতবার লেখা হয়, যতবার থাকে, কতবার আছে 2 বার আছে, তাই এর পাওয়ার 2 আসলো। তারপরটা দেখো এর পাওয়ার 3 আছে, 3টা গুণ করা হয়েছে, তাহলে এখানে a কতবার গুণ করা হয়েছে 3 বার, তাই এর পাওয়ার 3 আসছে। এবং এই যে a, এটাকে আমরা বলি উৎপাদক,
এবং এটার নাম হবে কি ভিত্তি। এই উৎপাদকটা আমরা বলবো কি ভিত্তি। তাহলে আশা করি তোমরা সূচক এবং উৎপাদকটা ক্লিয়ার হয়েছে। এই যে 3 কে আমরা কি বলবো, উপরে 3 কে আমরা বলবো হলো পাওয়ার, আর নিচে এ দেয়া আছে একে আমরা কি বলবো ভিত্তি, একে আমরা কি বলবো ভিত্তি। এখানে আসলে এর পাওয়ার 5 ছিল, 5টা বোঝা যাচ্ছে না, এর পাওয়ার 5 ছিল এখানে, যে এর পাওয়ার 5, তাহলে উপরে যা থাকবে সেটাকে আমরা কি বলবো পাওয়ার, আর একে আমরা বলবো কি ভিত্তি। ঠিক একইভাবে এখানে বি কে আমরা কি বলবো ভিত্তি, আর 4 কে আমরা কি বলবো তার পাওয়ার, 4 কে বলবো আমরা কি তার পাওয়ার। তাহলে আশা করি কোন ভিত্তি এবং পাওয়ার তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা এই রাশিগুলিকে কি বলতে পারি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন এর পাওয়ার 2 কে এটাকে বলা হয়, বা এর পাওয়ার 2 কে বলা হয় এর দ্বিতীয় ঘাত, এবং এটাকে আমরা পড়ব কত এর বর্গ, এটাকে বলা হবে কি এর দ্বিতীয় ঘাত, এটাকে আমরা কি পড়ব এর বর্গ। একইভাবে এর পাওয়ার 3 থাকলে আমরা কি বলবো এটাকে তৃতীয় ঘাত, এবং কি পড়ব এটাকে আমরা এর ঘন। পাওয়ার 4 থাকলে কি বলবো চতুর্থ ঘাত, আর কি পড়বো আমরা পাওয়ার যদি 4 বা 4 এর চেয়ে বড় হয় তখন সেটা তার নাম ধরে বলতে হয়। যেমন a টু দ্য পাওয়ার 4, যদি এখানে ভিত্তি b হয় তাহলে আমি কি বলবো b টু দ্য পাওয়ার 4, যদি ভিত্তি c হয় c টু দি পাওয়ার 4। ঠিক আছে, যদি এরকম যদি থাকে, ধরো তোমার এখানে এর পাওয়ার 5 আছে, তাহলে আমরা কি বলবো a টু দ্য পাওয়ার 5। মনে করো p এর পাওয়ার 6 আছে, তাহলে আমরা কি বলবো p টু দি পাওয়ার 6। ধরো 2 এর পাওয়ার 8 আছে, তাহলে আমরা কি বলবো 2 টু দ্য পাওয়ার 8। যদি এরকম হয় যে 3 এর পাওয়ার 12 আছে, তাহলে আমরা কি বলবো 3 টু দ্য পাওয়ার 12। আশা করি বলা এবং পড়াটা কি হবে এটা তোমরা বুঝতে পেরেছো। একইভাবে যদি এর পাওয়ার n কে বলা হয় কি এর n তম ঘাত, এবং এটা কি পড়া হবে a টু দ্য পাওয়ার a টু দি পাওয়ার m কে পড়া হয় a টু দ্য পাওয়ার m, a টু দি পাওয়ার m। সূচকের সংখ্যাটা আমরা আগে দিয়ে আসছি। এখানে তুমি দুইটি বিষয় তোমাকে মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে যে কোনো সংখ্যা যতবার গুণ আকারে থাকবে তার পাওয়ার তত হবে, কোনো সংখ্যা যতবার গুণ আকারে থাকবে তার পাওয়ার তত হবে। যেমন পি যদি 5 বার গুণ আকারে থাকে তাহলে আমরা কি লিখতে পারি পি এর পাওয়ার 5 লিখতে পারবো, ওটা সমান কি লেখা যাবে পি এর পাওয়ার 5। একইভাবে এম যদি 6 বার গুণ আকারে থাকে তাহলে আমি কি লিখতে পারবো যে এম এর পাওয়ার 6 লিখতে পারবো। আচ্ছা, গুণের সময় ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার কি করতে হবে বা ঘাত যোগ করতে হবে, এটা মাথায় রাখবা যে গুণের সময় ভিত্তি যদি একই হয় পাওয়ার কি করতে হবে যোগ করতে হবে বা ঘাত যোগ করতে হবে। ওকে, আমাদের দ্বিতীয় পর্বে এই অধ্যায়ের আরেকটা বেসিক নিয়ে আমরা আলোচনা করব, সূচকের আরেকটা নতুন টপিকস নিয়ে আমরা আলোচনা করব, এবং সূচকের আরও কিছু কাজ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং দ্বিতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।